মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যে লাও সহজে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে। আর কবিতা ক্যাফে অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের বন্ধু শামশের মল্লিক, আর আমার সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট বাচিক শিল্পী। ওনাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে কবিতা ক্যাফে অনুষ্ঠানে কবিতার ভেলা ভাসিয়ে চলবেন আমাদের আজকের অতিথি শিল্পী। প্রথমে জানতে চাইব কেমন আছেন? মনের কোণে একটু মেঘ জমেছে, জানি আকাশ পরিচ্ছন্ন হবে, মেঘ কেটে যাবে, প্রকৃত অপরাধী সাজা চাই। ঠিক তাই, সত্যি এই মুহূর্তে সবার মনটা কিন্তু ভারাক্রান্ত, কারণ চারিপাশে যেসব ঘটনা ঘটছে তার জন্যে সত্যি আমরা সকলেই মর্মাহত। তবুও সাংস্কৃতিক জীবন বয়ে নিয়ে আসে আনন্দের ভেলা। তাই আজকের আমাদের বিশেষ অতিথি, যিনি কবিতার ভেলা আজকে বয়ে নিয়ে চলবেন। আপনার প্রথম নিবেদন কি আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? কি শোনাচ্ছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সার্থক জনম আমার। বাহ, বেশ। যাহাকে বলা হয় সাংস্কৃতিক জগতের ভিত্তিপ্রস্তর, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সার্থক জনম আমার। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলি তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন মেলে মুদব নয়ন শেষে। ভীষণ ভালো লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। আপনি কবিতার পাশাপাশি আর কি করতে পছন্দ করেন? কবিতার পাশাপাশি আমার বিশেষ প্রিয় জিনিস হচ্ছে কবিতার লেখা। আচ্ছা, এই লেখালেখির জগতে আসাটা কিভাবে আপনি এসেছেন? লেখার জগতে আমি এসেছি, আবৃত্তির জগতে আমি মানে ছোট থেকেই স্কুলের সাথে সাথে করতে করতে তারপরে আমি নূপুর বসু আমার টিচার, আচ্ছা, উনি আমাকে যতটা তৈরি করার উনিই তৈরি করেছেন। বেশ। এবং পরবর্তীকালে আমি এইচএস পরীক্ষার পরে ভীষণ আমার 3 মাস যে ছুটি, ওটাতে আমি লেখালেখি করতে আরম্ভ করলাম এবং ওই লেখাগুলো যেখানেই আমি পাঠাতাম সব জায়গায় মোটামুটি লেখাগুলো আমার নিয়ে নিত। তো তখন বুঝতে পারলাম না হয়তো খারাপ হচ্ছে না লেখাগুলো। সেই থেকেই মানে পথ চলা শুরু। এইভাবেই আমার পথ চলা শুরু। বলতে গেলে আমার জন্মস্থান শালকিয়া আর কর্মস্থান হচ্ছে আমার বেলগাছিয়া। পারিবারিক সাপোর্ট কতটা পেয়েছেন এই কবিতা জগতে আসার পিছনে? পেয়েছি, পাইনি বলাটা ভুল হবে। সকলের উৎসাহ, তারপরে হয়তো আমাদের আত্মীয়দের মধ্যে কেউ কেউ আছেন খুব প্রশংসা করে শুনে, যেমন কমেন্ট বক্সে আমার ছোট কাকু লিখেছিলেন, তুই লিখে যা, একদিন সাফল্য তোর আসবেই। এবং আমার বড় মামি ভীষণভাবে আমাকে উৎসাহ দেয় কবিতা লেখার জন্য। তো এই সকল উৎসাহতে আর বাবা মা পরিবারের সকলের তো আছেই। বেশ। পরবর্তী কি নিবেদন আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? পরবর্তী নিবেদনে আমি যাচ্ছি সমস্ত ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে মানবকে উচ্চস্থানে বসিয়েছেন সেই কবি শামসুর রহমানের লেখা পান্থজন কবিতাটি আমি আবৃত্তি করছি। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোদের কাছে।
বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান, দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধহীন জান। এবং তৃতীয় জন বলে আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে আমি মানব সন্তান। যেমন কবির অসাধারণ লেখনী শৈলী, ঠিক তেমনই সুন্দর করে শোনালেন আমাদের আজকের অতিথি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনি তো অনেক মঞ্চে অনুষ্ঠান করেছেন, মঞ্চের অনুষ্ঠানের কোনো ছোট্ট অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু শোনান। আমি অনেক বড় বড় মঞ্চে করেছি এবং সাফল্য অনেকটাই পেয়েছি, মানুষের করতালিতে মুগ্ধ হয়েছি, দুবার মিডিয়া কভারেজও আমার হয়ে গেছে। যদিও নিজের সম্বন্ধে বলাটা বেশি ভালো নয়, তবুও আপনি জিজ্ঞাসা করলেন তাই বলছি। না, অ্যাকচুয়ালি আমাদের এটাই হচ্ছে বড় পাওয়া, যখন কোনো মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে সাফল্যমণ্ডিত হতে হয় এবং অনেক গুণী মানুষের সঙ্গে সান্নিধ্য হয়, সেটাই কিন্তু আমাদেরকে সব থেকে বড় পাওয়া। হ্যাঁ, এটাই- কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আমি খনা মাকে পেয়েছিলাম বাহ, এটা সত্যি এবং খুব আমাদের গর্বিত হয়েছি ওখানে গিয়ে। আমি ইডেন, বৌদ্ধ ধর্মাঙ্কুর, আরও অনেক বড় বড় মঞ্চেই আমি প্রোগ্রাম করেছি। কিছুদিন আগে কলেজ স্কোয়ারের সামনেও একটা মঞ্চে আমি অনুষ্ঠান করে এলাম। অবশ্যই আপনার সাংস্কৃতিক জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করি। পরবর্তী কি নিবেদন আমাদের দর্শক বন্ধুদের জন্য? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল, ওর নাওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকার কিরীন বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলা নাম হারা ফুল গন্ধ এলা, প্রভাত বেলায় হেলা ঘুরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাব নিয়ে কচিত কিরণে দীপ্ত। আবারও বলতে হয় অসাধারণ, অপূর্ব। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে। আর কবিতা ক্যাফে অনুষ্ঠানে কবিতার ভেলা ভাসিয়ে চলেছেন আমাদের একজন বিশেষ অতিথি শিল্পী। চলেই আপনার পরবর্তী কবিতায় কি শোনাচ্ছেন আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে? প্রিয় তমাশু কবিতাটা আমি শোনাবো, কবি সুকান্ত ভট্টাচার্য। বেশ, শুনি সকলে। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্ভর দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ। স্বদেশের হাওয়া
বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসছে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষের ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে সম্বর্ধনা রটবে না লোকমুখে। মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে। সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যা বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। মুগ্ধ হয়ে শুনছিলাম, অসাধারণভাবে কিন্তু আপনি পাঠ করলেন কবিতাটি। দিদি, আপনাকে জানতে চাইবো, অবসর সময় কি করতে পছন্দ করেন? আপনি তো লেখালেখি করেন, অনেক মঞ্চ অনুষ্ঠান করেন। অবসর সময় আমি লেখালেখি, আবৃত্তি, প্র্যাকটিস করা, এইগুলোই করি। আর বাদ বাকি তো আমার সংসারে ছেলে মেয়ে সকলের, পরিবারের লোকজনকে নিয়ে, মারা আছে, পরিবারকে সঙ্গে, শাশুড়ি মা সবাইকে নিয়েই আমি থাকি। আজকের আপনার শেষ নিবেদন, শেষ নিবেদনে কি শোনাচ্ছেন আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে? গান্ধীজির সঙ্গে নেতাজির পদ্ধতিটা ছিল ভিন্ন, কিন্তু উদ্দেশ্য অভিন্ন, স্বাধীন ভারত দেখতে চাওয়া। তাই আমি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আমার একটি লেখা লিখে এনেছি। এখানে লেখিকা আমি, নবনীতা দে। পরাধীন ভারতের মুক্তি সূর্য, বিপ্লবের অগ্নিশিখা, চিরবিদ্রোহী বীর দেশমাতৃকা সেবার জন্য উৎসর্গ করে শির, বুক ভরা গ্লানি ও পরাজয়ের দুঃসহ বেদনা নিয়ে জাপান যাত্রা করেন বিমানপথ দিয়ে।
মাতা প্রভাবতীর কোলে তুলে আলোড়ন, দেশবাসীকে করলেন জাগরণ। কটকের মুখ করে উজ্জ্বল, স্বদেশের মাটিতে চিরকালের জন্য হলো প্রজ্জ্বল। ওটেন সাহেবের ভারতীয়দের প্রতি অসম্মানজনক মন্তব্যে প্রতিবাদ করাই ছিল সুভাষচন্দ্র বসুর কর্তব্যে। প্রাক প্রেসিডেন্সি থেকে বিতাড়িত, জগৎজোড়া আলোড়িত। স্কটিশ চার্চ থেকে স্নাতকোত্তর, সিভিল সার্ভিসে লন্ডন থেকে অধিকারী হন কৃতিত্বর। উচ্চপদস্থ সরকারি চাকরি উপেক্ষা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বাধীন ভারত দেখবার প্রতীক্ষায় একধারে জাতীয় বিদ্যালয়ের অধ্যক্ষ হন, অন্য ধারে জাতীয় কংগ্রেসের প্রচার সচিবের কর্মজীবন। ভারতবর্ষের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে দিলেন সকলকে কাঁপিয়ে। বার্তা দেয় গুপ্তচরেরা, বারবার কারাবাস, জীবন্ত প্রাণের রুদ্ধশ্বাস, শরীর স্বাস্থ্যের অবনতি, চালিয়ে গেছেন দেশপ্রীতি। পরপর দুবার জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত। সর্বভারতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তা প্রমাণিত। অহিংস অসহযোগ কর্মসূচির বিরোধী, সশস্ত্র সংগ্রামের তিনি ছিলেন দরদী। গান্ধীজির সঙ্গে নেতাজির মতবিরোধ চরমে, ফরওয়ার্ড ব্লক গড়ে তোলেন গরমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামা বেজে উঠল, তিনি কাবুল থেকে মস্কো, মস্কো থেকে বার্লিন, বার্লিন থেকে সিঙ্গাপুরে সাহায্যের জন্য চিরবিদ্রোহী যোদ্ধা ছুটল। রাসবিহারী বসুর গড়ে তোলা আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক পদে যোগদান। শুরু হলো স্বাধীনতা আন্দোলনের স্বনুজ্জ্বল অধ্যায়ের কর্মোদ্যান। ভারতীয় বীর সন্তান লক্ষ লক্ষ বিপ্লবীকে করে বলবান, সকলকে করেছিল আহ্বান, দিল্লি চলো নজওয়ান। আজও ইতিহাসে কিংবদন্তির মতো স্মরণীয়, নক্ষত্ররাজের মতো বরণীয়। আবাল বৃদ্ধ বনিতা লাঞ্ছিত বুকে অনুরাগের উষ্ণ ছোঁয়া দিয়ে গেছেন সুখে দুঃখে। ধন্যবাদ। সকলের জন্য রইল শুভ কামনা। সকলে ভালো থাকবেন। নতুন নতুন শিল্পীর জন্ম হোক। সকলের মধ্যে, সাংস্কৃতিক প্রিয়াসু মানুষের মধ্যে শৈল্পিক মনোবলের আরও উৎকর্ষ সাধিত হোক। দর্শক বন্ধুরা, আমাদের অতিথি শিল্পী নবনীতা দে মহাশয়ের কণ্ঠে কিন্তু অসংখ্য কবিতা শুনলাম। কবিতা ক্যাফে অনুষ্ঠানে কবিতার ভেলা উনি বই নিয়ে চললেন। ওনার সাংস্কৃতিক জীবন উৎকর্ষতা আলোতে উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করি। সময়ের বাঁধনে আমরা সকলেই বাঁধা, তাই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হয়। বিদায় নেওয়ার আগে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের অতিথি নবনীতা দে মহাশয়াকে, এবং আন্তরিক ধন্যবাদ জানাবো টেলিভিশনে ও প্রান্তে অসংখ্য দর্শক বন্ধুদেরকে, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, এই কবিতা ক্যাফে অনুষ্ঠানের সঙ্গে ছিলেন। তাদের সকলকে ধন্যবাদ জানাবো। সমস্ত টেকনিশিয়ান বন্ধুদেরকে, যারা এত সুন্দর করে আপনাদের মাঝে এই কবিতা ক্যাফে অনুষ্ঠানটি ছড়িয়ে দিলেন, তাদের সকলকে। আবারও নতুন কোনো একটা অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আপনারা সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।